এবার পাকিস্তানে ঢুকে ভয়ঙ্কর হামলায় পাকিস্তানের এক কর্নেলকে খতম করে দিল অচেনা আততায়ী, অর্থাৎ আননোন গানম্যান। এবং এক্ষেত্রে যিনি পাকিস্তানে গুলিবিদ্ধ হয়েছেন তিনি সরাসরি ভারতের পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই ধরনের রিপোর্ট কিন্তু প্রকাশ্যে এসছে। কালকে এই ঘটনাটি ঘটেছে ডেরা ইসমাইল খান এলাকাতে, এবং আর্মির উচ্চপদস্থ এক অফিসার যার নাম ইমরান দয়াল, তিনি কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় একটি নির্দিষ্ট জায়গায় পড়েছিলেন। এবং পরবর্তীকালে যখন তাকে উদ্ধার করা হয় তখন দেখা যায় এই ব্যক্তি কিন্তু পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। এবং এনাকে পোস্টমর্টেমে প্রকাশ পেয়েছে যে রাত্রির 2টো নাগাদ গুলিবিদ্ধ তিনি হয়েছেন সোরখোত এরিয়াতে। এবং প্রকাশ্যে এই ধরনের হামলা কিভাবে সেনাপ্রধান আসিম মুনিরের ঘনিষ্ঠ এক ব্যক্তির উপর হলো, সেটাই এখন পাকিস্তানের সব থেকে বড় প্রশ্ন। পরবর্তীকালে জানা যাচ্ছে একাধিক রিপোর্টে যে এই ব্যক্তি পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত, এবং তিনি পাকিস্তানের বিভিন্ন জঙ্গিকে হ্যান্ডেল করতেন। এবং হ্যান্ডেলার হিসাবে এপ্রিলে যে পেহেলগাম হত্যাকাণ্ড নৃশংসভাবে ভারতে ঘটানো হয়েছিল পাকিস্তানের পক্ষ থেকে, তিনি নাকি অন্যতম প্রধান মাথা, যিনি পাকিস্তান সেনাপ্রধানের অত্যন্ত ঘনিষ্ঠ বটে। ফলে এই ধরনের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধান নিজে কিন্তু আতঙ্কিত, তা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। শেষ 2-3 দিনে পাকিস্তানের পরিস্থিতির একটু বোঝার চেষ্টা করুন। বালুচিস্তান লিবারেশন আর্মি একত্রে 14 জায়গায় ভয়ানক হামলা চালিয়েছে, এবং সেই জায়গাগুলোর মধ্যে পাকিস্তান সেনাঘাঁটি, পাকিস্তানের আইএসআই এর সদর দপ্তর, এবং একাধিক কলেজ, একাধিক স্কুল, একাধিক হাসপাতাল যেমন ইম্পর্টেন্ট ঘাঁটি হিসাবে তারা চিহ্নিত করেছে। অন্যদিকে পাকিস্তানে সেনাপ্রধান ঘনিষ্ঠ লোকেদের এই ধরনের হত্যালীলা কিভাবে পাকিস্তান সরকারকে স্বস্তিতে রাখবে, সেটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন। এবং আপনারা জানেন বালুচিস্তানে যে ঘটনা কালকে হয়েছে তারপর পাকিস্তানের সেনাবাহিনী সরাসরি ভারতকে দায়ী করেছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে মগভি তিনি সরাসরি ভারতকে অভিযুক্ত করে বলেছেন এ আসলে ভারতের চক্রান্ত। এবং আজকে আসিম মুনিরের ঘনিষ্ঠ এই কর্নেল যখন গুলিবিদ্ধ অবস্থায় পাকিস্তানে পড়েছিলেন, তখনও যে তারা ভারতের দিকেই আঙুল তুলবেন সেটাই কিন্তু বাস্তব। পাশাপাশি কালকে পাকিস্তানের সেনাবাহিনী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী কিভাবে দেশ বিদেশ জুড়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন, তা কিন্তু কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বীকার করেছেন। এবং শকিং একটি স্টেটমেন্ট তিনি দিয়েছেন, এবং এই স্টেটমেন্টটি যদি আপনারাও শোনেন তাহলে বুঝবেন যা এতদিন ভারত বলতো, কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঠিক সেটাকেই অ্যাকসেপ্ট করেছেন, এবং সেটাই তারা বিশ্বাস করেন বলে তো আমার মনে হচ্ছে এখন। পাকিস্তানের প্রাইম মিনিস্টার কি বলেছেন? তিনি বলেছেন উই ফিল অ্যাশামড when Field Marshal Asim Munir and I go around the world begging for money। অর্থাৎ আমার লজ্জা লাগে যখন আমি এবং আমাদের ফিল্ড মার্শাল আসিম মুনির গোটা বিশ্বে ঘুরে ঘুরে ভিক্ষা করি। পাশাপাশি কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন টেকিং লোন ইজ এ হিউজ বার্ডেন অন আওয়ার সেলফ রেসপেক্ট। অর্থাৎ আমাদের যে আত্মসম্মান আছে সেই আত্মসম্মানে কিন্তু আঘাত করে বারবার বিভিন্ন জায়গায় গিয়ে টাকা ধার নেওয়া। আওয়ার হ্যান্ডস গো ডাউন ইন শেম। আমাদের লজ্জা লাগে হাত পেতে টাকা নিতে। উই ক্যান নট সে নো টু মেনি থিংস দে ওয়ান্ট আস টু ডু। এবং ওই টাকা নিয়ে নেওয়ার পর তারা আমাদের দিয়ে এমন কিছু কাজ করায় যা আমরা কিছুটা করতে চাইও না। অর্থাৎ কালকে পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বীকার করলেন যে দেশের অর্থনীতি অত্যন্ত খারাপ জায়গায় চলে গেছে। দেখুন এই স্টেটমেন্ট বাংলাদেশের মিডিয়া কিভাবে প্রচার করবে আমার জানা নেই, কিন্তু এটা বাস্তব বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বর্তমানে পাকিস্তানের থেকেও খারাপ। এবং তারা পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করেছে তাদের অর্থনীতিকে চাগিয়ে তোলার জন্য। একটি দেশের প্রধানমন্ত্রী নিজেরাই স্বীকার করছেন যে তাদের দেশ লোন ছাড়া চলতে পারবে না। আইএমএফ একটি দেশকে কার্যত অক্সিজেন যোগাচ্ছে, এবং তিনি এবং সেনাপ্রধান আসিম মুনির বিভিন্ন দেশের কাছে গিয়ে হাত পাতেন, এবং তার লজ্জা লাগা সত্ত্বেও তাকে কিন্তু তার এই দৈন্য দশাটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এরপরেও আমাদের পার্শ্ববর্তী আরো এক রাষ্ট্র শুধুমাত্র পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে চাইছে, যা একদম বাস্তব, মানে মানে বাস্তব থেকে অনেকটা দূরে তাদের ভাবনা চিন্তা, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবার পাকিস্তানের এই মুহূর্তে অবস্থাটি এরকম কেন? সব থেকে বড় একটি কারণ হলো পাকিস্তানের এক্সপোর্ট মার্কেট সম্পূর্ণ ধসে গেছে। ভারত আগের মাসে আপনারা জানেন একাধিক দেশের সঙ্গে
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিন্তু করেছে। কিন্তু আজকের এখানে দাঁড়িয়ে মানে আজকের দিনে দাঁড়িয়ে ভারত কিন্তু তাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য ইউরোপের মতো একটি রাষ্ট্রের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে। ফলে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত একত্রে কাজ করে ভারতের এক্সপোর্ট ফিউচারটাও কিন্তু বদলে দিতে পারে, তা কিন্তু অনেকে বিশ্বাস করছেন। কিন্তু পাকিস্তানের এই এক্সপোর্টের জায়গাটাই কিন্তু বন্ধ হয়ে গেছে। তারা দিনের পর দিন চায়নার উপর ডিপেন্ড করেছিল। এবার চায়নার এই পাকিস্তানের থেকে কিছু কেনারও নেই, উল্টে পাকিস্তান চায়নার থেকে দিনের পর দিন জিনিসপত্র কিনেছে। ফলে তাদের যে ট্রেড ডেফিসিট তা ইতিহাসে সর্বোচ্চ জায়গায় কিন্তু পৌঁছেছে। ফলে পাকিস্তানের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। এমনকি ফরেক্স যে রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ তা কিন্তু এতটাই কমে গেছে যে পাকিস্তানের কোষাগারের অবস্থা ভারে মা ভবানী। অর্থাৎ ভারতের ফরেক্স রিজার্ভ যেখানে $700 মিলিয়ন ক্রস করে গেছে, ঠিক সেখানে ভারত মানে ঠিক সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। পাশাপাশি আরো একটা ইম্পর্টেন্ট বিষয় যে এই মুহূর্তে পাকিস্তান কিন্তু এত এক্সটার্নাল ডেপ্ট নিয়েছে, অর্থাৎ লোন নিয়েছে, যা শোধ করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। এক্সটার্নাল ডেপ্ট মানে আমি বলতে চাইছি তারা আইএমএফ থেকে লোন নিয়েছে, বিশ্ব ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছে এবং তাদের দেশ এখন কার্যত পরিচালিত হয় আইএমএফ এর নির্দেশে। কিছুদিন আগে পাকিস্তান সরকার চেয়েছিল যে মেয়েদের স্যানিটারি প্যাড কিংবা কন্ডোমের উপর তারা জিএসটি কাট করবে এবং এর জন্য তারা আইএমএফ এর থেকে পারমিশন চায়, কিন্তু আইএমএফ সেই পারমিশনকে রিজেক্ট করে এবং বলে এই অবস্থায় কোনো অবস্থাতেই এই সকল দ্রব্যের উপর ট্যাক্স কমানো যাবে না, কারণ যদি ট্যাক্স কমানো হয় তাহলে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ জায়গায় চলে যাবে। অর্থাৎ একটি সরকার স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারছে না, স্বাধীন কোনো চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করতে পারছে না। পাশাপাশি এই মুহূর্তে আপনারা যদি দেখেন তাদের যে বন্ধু রাষ্ট্র চায়না, সৌদি, ইউএই, কাতার, তারা কিন্তু সকলেই পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে হিউজ একটা ফরেন ইনভেস্টমেন্ট যে আসার প্রবণতা ছিল পাকিস্তানের মার্কেটে, সেটা কিন্তু আর আসছে না। এবং আপনারা যদি দেখেন এই মুহূর্তে পাকিস্তান এত টাকা লোন নিয়েছে, সেই লোনের অ্যামাউন্ট গুলো কিভাবে শোধ হবে সেটাও কিন্তু তারা জানে না। এবং পাকিস্তানের ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন এতটাই খারাপ যে অনেক বিদেশি কোম্পানি পাকিস্তান থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে। আর এর মধ্যেই কালকে বালুচিস্তান লিবারেশন আর্মির ভয়ঙ্কর হামলা, এবং সেই হামলার একটি কেন্দ্রবিন্দু ছিল গোয়াদার পোর্ট, যা কিন্তু চায়না অপারেট করার কথা। এবং সিপেক করিডর কবে শেষ হবে সেটাও কেউ জানে না, কারণ বালুচিস্তান আলটিমেটলি বেলুচ আর্মির দখলে কিন্তু একটু একটু করে চলে যাচ্ছে। আর আজকে পাকিস্তান সেনাপ্রধান ঘনিষ্ঠ আসিম মুনিরের অত্যন্ত ট্রাস্টেবল এক কর্নেল নিহত হলেন, গুলিবিদ্ধ হলেন আননোন গানম্যানের স্ট্রাইকে, এবং যিনি আহত বা নিহত হলেন তিনি কিন্তু ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। তিনি আবার পেহেলগাম হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল। অর্থাৎ পাকিস্তান ঠিক কোন অবস্থাটাকে আগে সামলাবে সেটা ভাবতে ভাবতেই আরো এমন এক ঘটনা ঘটছে যা আরো একটা ধাক্কা তাদেরকে কিন্তু দিচ্ছে। সব মিলিয়ে উত্তাল পাকিস্তান, কোন দিকে দক্ষিণ এশিয়ার রাজনীতি যায় দেখার জন্য অপেক্ষা করতেই হবে আরো কিছুদিন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।